আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস নিব। আজকে আমাদের ক্লাস নাম হলো 8 এবং আজকে আমরা দশম অধ্যায় থেকে শিখব। দশম অধ্যায় শিরোনাম হলো যে এসব বলকে জানি। তোমরা এই অধ্যায়ে কিন্তু বেশ কিছু ক্লাস অলরেডি করে ফেলেছো। আজকে আমরা এই অধ্যায়ের তাত্ত্বিক অংশের শেষ ক্লাস আমরা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আজকে আমরা কতগুলো বল সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো আমরা এখানে কতগুলো বলের নাম লিখেছি। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল কি, তড়িৎ চৌম্বক বল কি, দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা কি বুঝি, সবল নিউক্লিয় বল কি, একই সাথে স্পর্শ বল কাকে বলে, অস্পর্শ বল কি জিনিস, ঘর্ষণ বল কাকে বলে, স্থিতি ঘর্ষণ কি, গতি ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ, এই নানা রকম যে বল আমরা এখানে 11 প্রকার বলের নাম লিখেছি। এই বলগুলো আজকে আমরা শিখব যে আসলে কোন বল বলতে আমরা আসলে কি বুঝি। এই আমরা প্রথমে জেনে নিই মহাকর্ষ বলটা কি। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। পৃথিবীর যে কোনো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু বলতে হতে পারে যে একটি চন্দ্র আর একটি সূর্য, পরস্পরকে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। ঠিক একইভাবে তোমার হাতে যদি একটা কলম থাকে আর তোমার হাতে যদি একটি খাতা থাকে, তাহলে খাতা এবং কলম কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল আমরা চোখে দেখতে পাই না, কিন্তু যে কোনো দুটি বস্তুই কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। ঠিক তেমনি পৃথিবীর সাথে তোমার একটি আকর্ষণ বল কিন্তু বিদ্যমান, যেটা আমরা বুঝতে পারি না। তাহলে পৃথিবী এবং তোমার মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এই বলটাও কিন্তু আমরা বলতে পারি এটি হলো একটি মহাকর্ষ বল। তাহলে তোমরা বুঝতে পারলে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে তারা নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা বলি মহাকর্ষ বল। আচ্ছা, এবার আসো 2 নম্বর তড়িৎ চৌম্বক বল বলতে আমরা কি বুঝি। তড়িৎ চৌম্বক বল হচ্ছে যে কোনো বস্তু, আমরা জানি অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, তাই না? আবার আমরা এটাও জানি যে পরমাণু সমূহ 3টি মৌলিক কণিকা দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যদি কোনো পদার্থের মধ্যে যে পরমাণু যেগুলো থাকে, সেই পরমাণুগুলোর মধ্যে এই 3টা কণার মধ্যে ইলেকট্রন সংখ্যার যদি কম বা বেশি থাকে, অর্থাৎ কোনো পদার্থের পরমাণুগুলোর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো ইলেকট্রন যদি না থাকে, তার চেয়ে যদি কম ইলেকট্রন থাকে অথবা তার চেয়ে যদি বেশি ইলেকট্রন থাকে, তাহলে ওই পদার্থকে আমরা বলি যে চার্জিত বস্তু বলি আমরা, বা এটার আরেকটা নাম হলো আহিত পদার্থ আমরা বলি। তো সেক্ষেত্রে এরকম কোন পদার্থের মধ্যে যে পরমাণু থাকে, সেই পরমাণুতে নির্দিষ্ট সংখ্যার চেয়ে যদি কম বা বেশি সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তাহলে ওই পদার্থটি ধনাত্মক চার্জে চার্জিত হয় অথবা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তো এরূপ দুটি ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত দুটি বস্তু যদি আমরা পাশাপাশি রাখি, সেক্ষেত্রে ওই দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। যদি দুইটি বস্তুই যদি ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে ওই দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করবে। আবার একই সাথে দুইটা বস্তু যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলেও কিন্তু ওই দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু দুটি বস্তুর মধ্যে একটি যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় এবং অপর বস্তু যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাহলে ওই বস্তু দুটি কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দুটি আহিত বস্তু বা দুটি চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই করুক না কেন, এই যে বল তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই বলের একটা সুনির্দিষ্ট নাম রয়েছে। এই নামটি কিন্তু হলো তড়িৎ চৌম্বক বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসলে দুর্বল নিউক্লিয় বল কি। হ্যাঁ, আমরা পরমাণুর কথা বলছিলাম। পদার্থ গঠনকারী যে পরমাণু, এই পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, একটা কেন্দ্র থাকে। এই কেন্দ্রের মধ্যে 2 প্রকার কণা থাকে আমরা জানি, একটিকে আমরা বলি প্রোটন আর একটি হলো নিউট্রন। এই পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন এবং নিউট্রন, এদের মধ্যে এই দুইটি কণার মধ্যে প্রোটন যে কণাটা, এই কণাটা হলো ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু নিউট্রনের কোনো আধান নেই, কোনো চার্জ নেই। নিউট্রন হলো নিরপেক্ষ। নিউট্রাল থেকে নিউট্রনের নামকরণ করা হয়েছে নিউট্রন। যাই হোক, তো সেক্ষেত্রে আমরা যেটা জানলাম, পরমাণুর কেন্দ্রে 2 ধরনের কণা থাকে, প্রোটন এবং নিউট্রন। যদি কোনো পরমাণু কেন্দ্রে প্রোটন সংখ্যা যদি যদি কোনো পরমাণু কেন্দ্রে যদি অনেকগুলো যদি প্রোটন থাকে, তাহলে আমরা বলতে পারি ওই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জের সংখ্যা অনেকগুলো ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে, এটা আমরা বলতে পারি। সেক্ষেত্রে কোনো পরমাণুর কেন্দ্রে যদি অনেকগুলো যদি প্রোটন থাকে, তাহলে ওই প্রোটনগুলো পরস্পরের সাথে এক ধরনের, প্রোটনগুলো যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, সুতরাং তাদের মধ্যে এক ধরনের বিকর্ষণ বলের উদ্ভব হয়, যে বিকর্ষণ বলের মাত্রাটা কিন্তু খুবই কম।
এই যে বিকর্ষণ বলের কারণে পরমাণু কেন্দ্র থেকে এক ধরনের রশ্মি বের হয়, কখনো কখনো ওই পরমাণু কেন্দ্রটি এটা কিন্তু ভেঙে যায়, ভেঙেছে ওই পরমাণু অন্য মৌলের পরমাণুতে পরিণত হয়। এই যে ব্যাপারটি ঘটে পরমাণু সমূহের অস্থিতিশীলতার কারণে। আর এই অস্থিতিশীলতা হলো মূলত নিউক্লিয়াসের অস্থিতিশীলতা। তাহলে পরমাণু সমূহের নিউক্লিয়াস থেকে যখন বিভিন্ন ধরনের রশ্মি বের হয় বা কোনো পরমাণু নিউক্লিয়াস যখন ভেঙে যায়, তখন যে বলের কারণে পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে যায় সেই বলের নাম হলো দুর্বল নিউক্লিয় বল। তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে দুর্বল নিউক্লিয় বলটা আসলে পরমাণু নিউক্লিয়াসে সংঘটিত এক প্রকার বল। এটি হলো একটা মৌলিক বল। আসলে আমরা এরপরে সবল নিউক্লিয় বল সম্পর্কে একটু জেনে নেই। সবল নিউক্লিয় বল কি? আমরা পরমাণু সমূহের মধ্যে থাকা নিউক্লিয়াসের মধ্যে যে তোমার প্রোটনগুলো থাকে, প্রোটনগুলোর বিকর্ষণের কারণে উদ্ভূত বলের পরিমাণ উদ্ভূত বলের নাম সেটা আমরা বলেছি যে দুর্বল নিউক্লিয় বল। কিন্তু পরমাণুর মধ্যে যে প্রোটন শুধু বিকর্ষণই করে না, বরং পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। অনেক প্রোটন থাকে, অনেক নিউট্রন থাকতে পারে পরমাণু ভেদে। সেক্ষেত্রে নিউট্রন কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করে, এবং প্রোটন এবং নিউট্রন তারাও কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বলের মানটা হলো অনেক অনেক বেশি। এবং এই প্রোটন এবং নিউট্রনের আকর্ষণ বলের মান, এই বলের মান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী আকর্ষণ বল আমরা বলে থাকি। এই জন্য এই বলকে আমরা বলি সবল নিউক্লিয় বল। কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসের অভ্যন্তরে যে কণা, এই কণাসমূহ পরস্পরকে এত বেশি বলে আকর্ষণ করে যেটা দুনিয়ার সবচেয়ে সবল একটা বল। এজন্য এই বলকে আমরা বলি সবল নিউক্লিয় বল। আমরা এই পর্যন্ত যে 4 প্রকার বল আমরা শিখলাম, এই 4 প্রকার বলকে আমরা বলি মৌলিক বল। মৌলিক বল হচ্ছে সেই বল যে বলকে ভাঙলে অন্য কোনো বল পাওয়া যায় না, শুধুমাত্র এই বল ছাড়া অন্য কোনো বল পাওয়া যায় না। এই বলসমূহ অন্য বলের উপরে নির্ভরশীল নয়। কিন্তু এই 4টা বল ছাড়া আর যত রকম বল আমরা বলি, সকল বলই কিন্তু যৌগিক বল, অর্থাৎ মৌলিক বল নয়। এই বলগুলো অন্য মৌলিক বলের উপর কিন্তু নির্ভরশীল। যেমন আমরা এখানে 5 থেকে 11 পর্যন্ত যতগুলো বলের নাম লিখেছি, সবগুলো বলে কিন্তু আসলে মৌলিক বল নয়। সুতরাং এদেরকে আমরা কি বল বলতে পারি? এগুলোকে আমরা যৌগিক বল বলতে পারি। অর্থাৎ এই বলগুলো অন্য মৌলিক বলের উপরে কিন্তু নির্ভরশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার 5ম নম্বর যে বল, স্পর্শ বল, এই বল সম্পর্কে আমরা এখন জানবো। স্পর্শ বল কি? স্পর্শ বল হচ্ছে যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি এবং সেখানে যদি স্পর্শ করে যদি বল প্রয়োগ করতে হয়, তাহলে সেই বলকে আমরা বলি স্পর্শ বল। যেমন তুমি তোমার সামনে থাকা যদি একটা বইকে তুমি যদি সরাতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে বইটাকে ধরতে হবে, ধরে তারপর সরাতে হবে। তাহলে তুমি বইটার উপর বল প্রয়োগ করেছো, তাতে করে বইটা তার স্থান পরিবর্তন করেছে এবং এই বল প্রয়োগ করার জন্য তোমাকে বইটাকে স্পর্শ করতে হয়েছে। সুতরাং এই বলকে আমরা বলি স্পর্শ বল। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ক্ষেত্রে যদি আমরা বস্তুটাকে স্পর্শ করি, স্পর্শ যদি আমাদের করতে হয়, তাহলে ওই বলকে আমরা বলি স্পর্শ বল। অস্পর্শ বল কি? হ্যাঁ, অস্পর্শ বল মানে হচ্ছে যেই বল প্রযুক্ত হওয়ার জন্য কোনো স্পর্শ করার প্রয়োজন হয় না, এই বলকে আমরা বলি অস্পর্শ বল। যেমন আমার হাতে দেখো একটা পেন আছে, মার্কার পেন। এটাকে যদি আমরা ফেলে দেই তাহলে এটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে, তাই না? এটা তুমিও বুঝো যে ফেলে দিলে কিন্তু নিচের দিকে পড়বে। কিন্তু নিচের দিকে কেন পড়লো? এটা তো উপরের দিকে যেতে পারতো, তাই না? কিন্তু উপরের দিকে কিন্তু যায় না, বামেও যায় না। যদি আমি এটা ছেড়ে দেই, ডানেও যায় না, ওদিকে যায়, ঠিক নিচের দিকে যায়। কেন যায়? কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে, পৃথিবীর কেন্দ্র তার নিজের দিকে আকর্ষণ করছে। এই যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র তথা পৃথিবী তার নিজের দিকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের একটা নাম রয়েছে, তোমরা জানো। এই আকর্ষণ বলকে আমরা বলি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলে কিন্তু এক ধরনের মহাকর্ষ বল। যাই হোক, সেদিকে আমরা এখন যাবো না। আমরা যেটা বলছি, কলমটাকে যদি আমরা ছেড়ে দেই, তো সেক্ষেত্রে সেটা পৃথিবীর দিকে যায়, অর্থাৎ পৃথিবী এই কলমটাকে কিন্তু আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করে মানে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে, যে আকর্ষণ বলটা পৃথিবী কিন্তু কলমকে কিন্তু চেপে ধরছে না। দেখো পৃথিবীর কোনো হাত নেই, আমরা জানি। তাহলে সেক্ষেত্রে পৃথিবী কলমটাকে কিন্তু কোনো স্পর্শ ছাড়াই কলমটাকে নিজের দিকে সে আকর্ষণ করছে। অর্থাৎ সেখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, যে বল প্রযুক্ত হওয়ার জন্য কোনো স্পর্শ করার কোনো প্রয়োজন হচ্ছে না। এই জাতীয় বলকে আমরা বলি অস্পর্শ বল, যেই বল প্রযুক্ত হওয়ার জন্য কোনো স্পর্শ করার প্রয়োজন হয় না। এরপর কি আছে? এরপর আমাদের রয়েছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে যদি আমরা কোনো একটি বস্তুকে কোনো তলের উপর দিয়ে যদি আমরা টেনে নিয়ে যাই, সেক্ষেত্রে বস্তুদ্বয়ের স্পর্শ তলে ওই গতির বিরুদ্ধে
এক ধরনের বলের উদ্ভব হয়। ব্যাপারটা কেমন হয় তোমাদের একটু বলি। মনে করো একটা টেবিল, এটা মনে করো একটা টেবিল, টেবিলের উপরে আমরা একটা বাক্স রেখেছি। টেবিলের উপরে তুমি যদি একটা বাক্স রাখো এবং এই বাক্সটাকে যদি তুমি ডান দিকে যদি বল প্রয়োগ করো, ডান দিকে যদি বল প্রয়োগ করো, তাহলে বাক্সটা ডান দিকে সরে যাবে, ডান দিকে বাক্সটা কিছুটা সরে যাবে, অর্থাৎ বাক্সের মধ্যে গতির সঞ্চার হবে যদি আমরা বাক্সকে বল প্রয়োগ করি। আচ্ছা, এখন তুমি বাক্সের উপরে যদি বল প্রয়োগ করো, তো সেক্ষেত্রে এই বাক্স আর এই যে টেবিল, এই যে সংযোগী স্থল, মানে এই যে তল, যেটা যেই তল দিয়ে, যেই তলের উপর যে বাক্সটা সামনের দিকে যাচ্ছে, এই তলে তুমি যেদিকে বাক্সটাকে মানে সরাতে যাচ্ছ তার বিপরীত দিকে গতির বিরুদ্ধে এক ধরনের বলের উদ্ভব হয়। তুমি এই বল প্রয়োগ করছো সামনের দিকে, আর বাক্সের স্পর্শ তল, অর্থাৎ টেবিলের সাথে বাক্সের স্পর্শ তল, সেখানে তোমার দিকে, অর্থাৎ তোমার বলের বল প্রয়োগ করছো সামনের দিকে, আর এই স্পর্শ তলে তার বিপরীত দিকে এক ধরনের বল এখানে তৈরি হয়, যে বলকে আমরা বলি ঘর্ষণ বল। আরেকবার বলছি যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, সেক্ষেত্রে বস্তুটি যদি কোনো তলের উপর দিয়ে সামনের দিকে যদি অগ্রসর হয়, তাহলে বস্তুদ্বয়ের স্পর্শ তলে ওই গতির বিরুদ্ধে এক ধরনের বল তৈরি হয়, যে বলকে আমরা বলি ঘর্ষণ বল। আশা করি তোমরা বুঝেছো। এরপর আসো যে স্থিতি ঘর্ষণ কাকে বলি। স্থিতি ঘর্ষণ কি? মনে করো আমরা এই টেবিলের উপরে যদি এই বাক্সটাকে জাস্ট রেখে দেই এবং এখানে যদি আমরা কোনো প্রকার বল প্রয়োগ না করি, তাহলে এই বাক্সটা কিন্তু স্থির অবস্থায় থাকবে, গতিশীল হবে না, স্থির অবস্থায় থাকবে। এখন এই বাক্স এবং এই টেবিল এর মাঝখানে যে স্পর্শ তল, সেই স্পর্শ তলও কিন্তু একটা ঘর্ষণ বলের উদ্ভব হয়, যে ঘর্ষণ বলটাকে আমরা বলতে পারি স্থিতি ঘর্ষণ। কারণ এখানে কোনো গতির সঞ্চার হচ্ছে না। দুইটা বস্তু তার স্পর্শ তলে যদি কোনো গতির সঞ্চার না হয়, তাহলে ওই দুইটা বস্তুর স্পর্শ তলে এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, যে ঘর্ষণ বলের নাম হলো স্থিতি ঘর্ষণ। তোমরা আশা করি বুঝেছো। এরপর গতীয় ঘর্ষণ কি? গতি ঘর্ষণের কথা আমরা বলেছি, যদি আমরা একটি বস্তুকে অপর বস্তুর উপর যদি টেনে নিয়ে যাই, তো সেক্ষেত্রে গতিশীলতার জন্য বস্তুদ্বয়ের স্পর্শ তলে যে ঘর্ষণ বলের উদ্ভব হয়, তাকে বলা হয় গতীয় ঘর্ষণ। আচ্ছা, এরপর আসো আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণ কি? আবর্ত ঘর্ষণের সবচেয়ে উৎকৃষ্ট যে উদাহরণ, সেটি হলো সাইকেল। সাইকেল হচ্ছে যে কোনো চাকা যুক্ত যে কোনো যানবাহন, সেটা যখন ভূপৃষ্ঠের উপর যখন যায় বা কোনো তলের উপর যখন সেটা অগ্রসর হয়, তখন সেটি কিন্তু ঘুরতে যায়, তাই না? যখন আমরা সাইকেল চালাই, তখন সাইকেলের প্যাডেল যখন আমরা করি, তখন চাকাগুলো কিন্তু ঘুরতে সামনের দিকে যায়। এভাবে যখন কোনো বস্তু কোনো তলের উপর দিয়ে গড়িয়ে চলে, তখন ওই বস্তু এবং হচ্ছে যে ওই তল, এই দুইটি স্পর্শ তলে যে ঘর্ষণ বলে তৈরি হয়, সেই ঘর্ষণ বলকে আমরা বলি, যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আবর্ত ঘর্ষণ। হ্যাঁ, এরপর আসো প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী ঘর্ষণ হচ্ছে, প্রবাহী ঘর্ষণ যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে প্রবাহী পদার্থ কি। প্রবাহী পদার্থ দুই রকম, একটা হচ্ছে তরল পদার্থ প্রবাহিত হয়, তরল প্রবাহিত আমরা জানি, আর একটা হলো বায়বীয় পদার্থ। যে কোনো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ কিন্তু প্রবাহিত হতে পারে। তার মানে প্রবাহী পদার্থ হলো তরল, সকল প্রকার তরল এবং গ্যাসীয় পদার্থ। এখন এই তরল অথবা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যদি কোনো বস্তু যদি প্রবাহিত হয় বা সামনের দিকে যদি অগ্রসর হয় বা গতিশীল হয়, সেক্ষেত্রে ওই বস্তুটি ওই প্রবাহী পদার্থ অর্থাৎ তরল বা গ্যাসীয় পদার্থকে একটা ঘর্ষণ করতে সামনের দিকে অগ্রসর হয়। সেক্ষেত্রে এখানে যে বলের উদ্ভব হয়, সেই বলকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে প্যারাশুট। যারা প্যারাশুটে করে যখন উপর থেকে যখন নিচের দিকে নামে, তখন এই যে আমাদের প্যারাশুটের ক্ষেত্রে কি হয়, যে আমাদের চারিদিকে যে বাতাস থেকে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের সাথে প্যারাশুট একটা ঘর্ষণে তৈরি হয়। সেক্ষেত্রে প্যারাশুটের সাথে বায়ুর যে ঘর্ষণ, এই ঘর্ষণের কারণে কিন্তু প্যারাশুটে ধীরে ধীরে একজন আরোহী কিন্তু সে নিচের দিকে নামে। অর্থাৎ এখানে বায়ুর সাথে প্যারাশুটে একটা ঘর্ষণ তৈরি হয়, আর বায়ুর মধ্য দিয়ে কিন্তু ওই প্যারাশুটটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। আর এখানে যে ঘর্ষণ তৈরি হয়, সেই ঘর্ষণকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। প্রবাহী পদার্থের দরুন এখানে একটা ঘর্ষণ তৈরি হচ্ছে, এই জন্য এই ঘর্ষণ বলের নাম হলো এটা প্রবাহী ঘর্ষণ। আশা করি তোমরা এই যে 11টি যে আমরা সংজ্ঞা শিখতে চাইলাম, 11টি সংজ্ঞা তোমরা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের বই থেকে কিন্তু অধ্যায় 10 এর বই থেকে তোমাদের বই শেষ অংশে আরো দুটি বিষয় রয়েছে, সেটা হলো ঘর্ষণের প্রয়োজনীয়তা। ঘর্ষণের যে প্রয়োজনীয়তা, এই সম্পর্কে তোমাদের বই থেকে তোমরা এই অংশটি তোমরা পড়ে নিবে, এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো জানার ফলে তোমাদের পরবর্তী যে অংশটুকু যেটুকু তোমাদের বইতে এখনো বাকি রয়েছে, সেটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তোমাদের জন্য আজকে একটা HW, সেটি হচ্ছে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আমি লিখে দেই যে তোমাদের HW হচ্ছে
ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। উপদ্রব ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। এটি হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। এটা কিন্তু এইচডব্লিউ নম্বর 8, অর্থাৎ এটা 8 নম্বর এইচডব্লিউ। এই এইচডব্লিউ তোমাদের পরবর্তী আগামী রবিবার তোমাদের পড়ে, এটা কিন্তু রবিবারের মধ্যে তোমাদের এই রবিবারে জমা দিতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো এইচডব্লিউর উপরে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় 30 মার্কস নির্ধারণ করা রয়েছে, সুতরাং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।